জীবনী শক্তি এবং ফিলোসফি নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে যেটা জীবনী শক্তির বিষয়, হোমিওপ্যাথির দর্শন এবং জীবনী শক্তিটা কি, এই তিন চারটা বিষয় আসলে আজকের আমাদের যে বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ এবং এত বেশি, একদিকে ফিলোসফি একদিকে জীবনী শক্তি। ফিলোসফি নিয়ে কথা বলতে গেলে অর্গানন আসে, অর্গানন নিয়ে আবার কথা বলতে গেলে আপনার চিররোগ, বিশেষ করে ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করতে হবে। আবার সেখানে আলোচনা করতে গেলে মেডিকেল নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ বিষয়টা এত বেশি বড় এবং একটার সাথে একটা এত বেশি অঙ্গাঙ্গি ভাবে জড়িত যে কিভাবে সাজাবো কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না, কারণ বিষয়টা অনেক জটিল এবং অনেক বড় একটা বিষয়। তারপরে যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের সাথে একটু আলোচনা রাখার। ভুল বেয়াদবি হলে মাফ করবেন সবাই, আর আমার ভুলগুলি হলে পর আমার ক্লাসের পরে আবার আমাকে সহ্য দিবেন, এটাই আশা করি। যাই হোক, আমরা এই হোমিওপ্যাথিতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে তিনটা কথা আমি বলে ফেলছি। একটা হচ্ছে হোমিওপ্যাথিক দর্শন, আর দর্শনের সাথে আবার এখানে অর্গানের সাথে ম্যাট্রিমেডিকার সাথে ক্রনিক ডিজিজ। তারপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলি সাধারণত হোমিওপ্যাথিক চিকিৎসক, যেটা পরে যেটা সূক্ষ্ম, বিশেষ করে যেটা জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স নিয়ে আমরা কথা বলি। দেখ তো, আমি সর্বপ্রথম যে কথাটাতে আসতেছি সেটা হচ্ছে ফিলোসফি। যে বিষয়টা ফিলোসফি বা হোমিওপ্যাথিক ফিলোসফি বা হোমিওপ্যাথিক দর্শন, দর্শনটা কি আমরা সবাই জানি। তারপরে যেহেতু আমরা সবাই এখানে চিকিৎসক, তারপরে একটা কথা বলি। দর্শন মানে হচ্ছে মনের গভীর উপলব্ধি। আর ফিলোসফি যেটা আর কি, মানে ফিলোসফিকে যদি আমরা ভেঙে দুইটা কথা বলি, তাহলে ফিলোস যেটা সেটার অর্থ হচ্ছে ভালোবাসা বা অনুরাগ, আর সফি মানে গভীর জ্ঞান। তাহলে ফিলোসফি মানে কিন্তু দাঁড়ায় জ্ঞানের প্রতি গভীর অনুরাগ বা ভালোবাসা। আর হোমিওপ্যাথিক ফিলোসফি মানে হোমিওপ্যাথিক চিকিৎসা কর্মের প্রতি, হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি গভীর ভালোবাসা এবং গভীর অনুরাগ, এবং বিশেষ করে খুব গভীর জানার গভীর আগ্রহ বা ভরে জ্ঞান অর্জন করাটাই হচ্ছে কি হোমিওপ্যাথিক ফিলোসফির প্রথম যেটা আমাদের শিখতে হয়, বা যেটা হোমিওপ্যাথির মূল কথা। অর্থাৎ হোমিওপ্যাথি সম্পর্কে আমাদের গভীর জ্ঞানটা আয়ত্ত করতে হবে। এখন এখানে যদি আমরা গভীর জ্ঞানটা নিয়ে এখানে আলোচনা করি, তাহলে এটার সাথে আমাদের অর্গানন জড়িত। এখন অর্গানন যদি এখানে জড়িত হয়, অর্গাননের সাথে আমাদেরকে আবার যেতে হবে চিররোগে। চিররোগ গেলে সেখানে আমাদেরকে মায়াজম ভিত্তিক কিছু কথা বলতে হবে। মায়াজম ভিত্তিক কিছু কথা বলতে গেলে আবার সেখানে মেডিসিনের সাথে ম্যাট্রিমেডিকা, এটা হচ্ছে একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে খুব গুরুত্বপূর্ণ ভাবে জড়িত। যাক, আমি ফিলোসফির সংক্ষিপ্ত একটা কথা বললাম। ফিলোসফির পরে এখন দেখেন এখানে জীবনী শক্তির আলোকে যে কথাটা বলা হচ্ছে, অর্গাননের 9 নাম্বার এবং 10 নাম্বার সূত্রে এই জীবনী শক্তির কথাটা বলা হচ্ছে। এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে জীবনী শক্তিটা কিন্তু অতি সূক্ষ্ম একটা শক্তি, যেটা দেহকে সঞ্জীবিত রাখে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে। অর্থাৎ যার জীবনী শক্তি যত বেশি সবল সে তত বেশি শক্তিশালী, আর যার জীবনী শক্তি যত বেশি দুর্বল সে তত বেশি শারীরিকভাবে তত বেশি দুর্বল, তত বেশি কর্ম অক্ষম। আবার 10 নাম্বার সূত্রে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে, বলা হচ্ছে সোজা এই শক্তি ব্যতিরেকে দেহটা কিন্তু মৃত। তাহলে রেজাল্টটা দাঁড়ালো জীবনী শক্তিটাই হচ্ছে কি শরীরের মূল পরিচালক বা মূল পরিচালক শক্তি। এখন এই জীবনী শক্তিটা যে যত বেশি শক্তিশালী, দেখবেন যে আমরা যখন ওষুধটা দিয়ে একটা রোগীর জন্য ওষুধ নির্বাচন করি, যার জীবনী শক্তি যত বেশি সবল সে তত বেশি সুস্থ থাকে এবং ওষুধটা তত দ্রুত তত খুব ভালো তার দেহে কাজ করে। আবার যার জীবনী শক্তি দুর্বল, দেখা যাচ্ছে যে ওষুধটা তার শরীরে কিন্তু কাজ করতে একটু সময় নেয়। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে জীবনী শক্তি যাদের বেশি ভালো তাদের শরীরে একটা দুটা ডোজ হলে, একটা ডোজ পড়লে ওষুধ কিন্তু কাজ শুরু করতে খুব দ্রুত। আবার যারা জীবনী শক্তি দুর্বল, দেখা যাচ্ছে তাদের শরীরে একাধিক ডোজ, রিপিট ডোজ করতে হয়, এরপরে অনেক সময় দেখা যায় রেজাল্ট আসতে সময় লাগে। মূলত হচ্ছে আমরা যখন ওষুধটা কোনো অসুস্থ দেহে প্রয়োগ করি, তখন শরীরটা যখন অসুস্থ হয় তার জীবনী শক্তি কিন্তু রোগ শক্তির সাথে যুদ্ধ করার জন্য, রোগ শক্তিকে পরাজিত করার জন্য আলাদা একটা শক্তি খোঁজে। সেই শক্তিটা হচ্ছে ওষুধ শক্তি। যখন ওষুধ শক্তিটা রোগী গ্রহণ করে তখন ওষুধ শক্তি এবং
জীবনী শক্তি দুইটা মিলে কি করে রোগ শক্তির সাথে যুদ্ধ করে রোগকে পরাজিত করে। তো এই জন্য এখন রোগটা যখন আমরা জানবো, তখন আমরা রোগের পিছনে রোগের কারণ, ইতিহাস এগুলি জানবো, এগুলি তো আমরা সবাই জানি। কিন্তু এখানে ফিলোসফি যে কথাটাতে আছে, এখানে কিন্তু শুধু ফিলোসফি না, হোমিওপ্যাথিক ফিলোসফি। হোমিওপ্যাথির দর্শন কিন্তু অনেক গভীর, অনেক গভীর। আমরা এই দেখবেন যে বিশেষ করে ডিপ্লোমা কোর্সে এবং ডিগ্রি কোর্সেও প্যাথোলজি পড়ানো হয়। হোমিওপ্যাথির দর্শন যদি আমরা গভীর ভাবে উপলব্ধি করি, দেখবেন যে সেখানে প্যাথোলজির গুরুত্ব অনেকটা কমে আসে। অনেকগুলো বিষয় আছে প্যাথোলজি, তখন দেখা যায় যদি আমরা গভীর ভাবে উপলব্ধি করি, তখন দেখা যাচ্ছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক যদি এই মায়াজম বুঝে, মানুষের যেখানে দেখবেন, এই কথাটা এই কারণে বলছি, এখানে একটা রোগী যখন আমাদের কাছে আসে, দেখা যাচ্ছে তার চুল দেখে রোগটা অনেক সময় দেখা যাচ্ছে চুল দেখে ওষুধ নির্ণয় হয়ে যায়। একটা রোগীর এই সুন্দর জামা কাপড় দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমরা সেখানে ওষুধ নির্বাচন করি। একটা রোগীর কথা বলে, তার হাসি, তার দাঁত দেখে আমরা ওষুধ নির্বাচন করি। নখ দেখে তার ওষুধ নির্বাচন হয়ে যায়। তার হাঁটা, তার চলা, তার আচরণ, তার বিহেভ, তার কথা দেখে আমরা ওষুধ নির্বাচন করি। এক্ষেত্রে আমি কয়টা কথা বলবো, কথা বলার আগে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। আমার প্রিয় উস্তাদ, আমার শিক্ষক, আমাদের এই অনলাইন হোমিওপ্যাথিক পরিষদের শ্রদ্ধেয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মহিবুর রহমান স্যার, উনি কিন্তু আমার শিক্ষক। আমি ওনার চেম্বারে দেখতাম কোন রোগী আসলে উনি রোগীর সাথে কথা বলতে বলতে রোগীর ভবিষ্যতের কথা, রোগীর অতীত জীবনের, ভবিষ্যৎ না অতীত জীবনে কি ঘটছে না ঘটছে রোগী বলতে না পারলে দেখা যায় উনি বলে দিত। উনি রোগীদেরকে বলতে, হ্যাঁ আপনার এই প্রবলেম বা এরকম ছিল, গর্ভাবস্থা আপনার এই সমস্যা ছিল, বা আপনার জীবনে অমুক সময় এই সমস্যা ছিল। দেখা যায় রোগীরা হা করে তাকায় থাকে। রোগীরা মনে করতো যে স্যারের সাথে মনে কোনো জিন টিন আছে কিনা, স্যার এইভাবে অ্যাডভান্স করতে বলে নাকি স্যার জ্যোতিষী কিনা। আসলে তখন আমি স্টুডেন্ট ছিলাম, ওনার ছাত্র ছিলাম, কিন্তু তখন আমি নিজে নিজে মনে মনে ভাবতাম যে স্যার মনে হয় আলাদা কোনো জিন টিন জানে, জিন টিনের কোনো তদবির জানে কিনা আল্লাহ ভালো জানে, নাইলে উনি এইভাবে এত অ্যাডভান্স কিভাবে করে। কিন্তু আস্তে আস্তে যখন আরেকটু পড়লাম, আরেকটু বুঝতে শিখলাম, আমরা যখন মায়াজম নিয়ে আলোচনা করি, মায়াজম নিয়ে পড়তে শিখলাম, আমরা যখন হোমিওপ্যাথির মূল দর্শন, হোমিওপ্যাথির যে মূল ভিত্তি, হোমিওপ্যাথির দর্শন গুলো যখন বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম যে আসলেই একজন চিকিৎসক জ্যোতিষ, একজন চিকিৎসক জ্যোতিষ, একজন একজন চিকিৎসক এই এটার কি বলে, মানে ওই জ্যোতিষও বলা যায়। আবার দেখা যাচ্ছে যে ওই যারা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ যেরকম রিসার্চ করে, এরকম ওই জিনের মতো আর কি। তা আসলে এই কথাটা আমি এখানে বলছি এই কারণে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ একজন হোমিওপ্যাথিক চিকিৎসক একজন রোগীকে দেখলে যদি অনেক কিছু আয়ত্ত করে, যেমন আমরা কতগুলা ওষুধের কথা আসি, তারপর আমি আর একটু ব্যাখ্যা দিব। ধরেন আমরা সবাই এখানে প্র্যাকটিস করি, আমি আমার চেম্বারে বসা, আপনি আপনার চেম্বারে বসা, হয়তো দেখলেন আপনার ওয়েটিং রুমে একটা রোগী বসা আছে, বা আপনার সামনে একটা রোগী আসছে। এখন একটা রোগী যখন চেম্বারে ঢুকে, সময় দেখা যায় আমরা রোগীটার দিকে তাকিয়ে অনেক সময় সে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, তার চুলগুলো কিনা কিরকম, আমরা এইটা দেখে তার ওষুধ নির্বাচন করে দিই। অনেক সময় দেখা যায় তার বসার মধ্যে, যেমন আমরা দেখি একটা চেম্বারে রোগী আসলো, আমার চেম্বার হোক আপনার চেম্বার, রোগী আসলো, রোগী আসার পরে দেখি যে সে আসে বসে একটু ঢেলান দিয়ে বসলো, একদম দূরত্ব বজায় রেখে বসলো। তা আমরা দেখলাম এই যে তার এই ঢেলান দিয়ে বসা, এই দূরত্ব বজায় বসার কারণে আমরা অনেক সময় মনে মনে তাকে একটা মেয়ের রোগী চিন্তা করি। আবার কোন রোগী আছে এত কাছে চলে আসে এবং সামনের দিকে এমন ভাবে ঝুঁকে বসে, এবং সে এমন ভাবে মিশতে চায়, মনে হয় খুব অল্প সময় সে খুব অতি আপনজনের মতো আচরণ করে, অতি আপনজন হয়ে যেতে চায়। এইটাতে যখন আমরা দেখি, তখন আমরা সেখানে একটা রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত ফসফরাসকে চিন্তা করে ফেলি। আবার অনেক রোগী আছে দেখবেন যে আসলো, বসার পরে কতক্ষণ দাঁড়ায়, হয়তো দেখা গেছে ডাক্তার সাহেব একটা রোগী দেখতেছেন, এই অবস্থায় সে বসে দাঁড়ায়, আবার অস্থির, আবার টেবিল থেকে একটা কলম নেয়, আবার উঠে, আবার বসে, আবার পত্রিকা আসেনি এদিক সে, মানে সে খুব অস্থির। কিন্তু তার এই অস্থিরতা, তার এই চটপট, তার এইগুলো দেখে আমরা সাধারণত আর্সেনিক চিন্তা করি, নাকবম চিন্তা করি, মার্কসল চিন্তা করি। তাহলে দেখেন একটা রোগী আসলো, তার চুল দেখা যায় তার পরিষ্কার অপরিচ্ছন্নতা দেখে আমরা তাকে সালফা চিন্তা করি, বা তার জামা কাপড় দেখে আবার বেশি কথা বলে বাসাল, বেশি টকেটিভ, আমরা সেখানে তার আচরণ দেখে তাকে আমরা লেখেছি চিন্তা করি। এই যে তার অবস্থাগুলি আমরা দেখে এই চিন্তাটা করি, এটা কিভাবে সম্ভব? এই যে আমরা তার এই কন্ডিশনটা দেখলাম, এই কন্ডিশনটা দেখে আমি কিভাবে, রোগী তো রোগীর জায়গায় বসে আছে, কিভাবে সম্ভব এটা? এই যে আমরা ম্যাথমেটিকে পড়লাম, মায়াজম পড়লাম, তারপরে
আমরা এইটাই হোমিওপ্যাথিক দর্শন। এই দর্শন দিয়ে যখন আমরা তাকে চিন্তা করি, এটাই হচ্ছে কি ওই হোমিওপ্যাথিক দর্শন। এটা যদি তাকে চিন্তা করলাম, তাকে উপলব্ধি করলাম, এটাতেই আমরা অনেক সময় দেখি, আপনারা আরো খেয়াল করে দেখবেন, একটা অনেক সময় দেখবেন যে একটা রোগী আপনার চেম্বারে আসলো, হয়তো একদিন আসলো, 2 দিন আসলো, আপনি হয়তো দেখলেন যে না রোগীটা কালো কালো ধরনের পোশাক পরে। বেশিরভাগ সময় দেখবেন যে সে কালো ছেলে বা মেয়ে কালো শার্ট, কালো প্যান্ট বা কালো জামা পরে, বা আপনি হয়তো আগেও দেখছেন, বড় দেখছেন। এখন দেখলেন যে আসলে তার এই যে কালো জামাটা সে পরে, কালো পোশাকটা সে পরে আসে, এই যে তার এই কালো, আমরা সাধারণত সবাই বুঝি কালো জিনিসটা কিন্তু দুঃখের প্রতীক। আপনি যদি একসময় তাকে প্রশ্ন করেন, না বলে কালো পোশাকটা আসলে আমার বেশি পছন্দ, কালো জামা পরতে, কালো প্যান্ট, কালো শার্ট পরতে আমি পছন্দ করি। আপনি দেখবেন যে এখানে আপনার মাথায় চলে আসবে ইগনিশিয়ান, একটা মিউজ, সিপিয়া, এই জাতীয় ক্ষেত্রে কিন্তু আপনার তার এই মানসিক বিষয়টা দেখে চিন্তা করুন। আবার অনেক সময় দেখবেন যে রুগী আসছে, সে গর্জিয়াস একটা পোশাক, খুব সুন্দর একটা পোশাক পরে আসছে। আসার পরে দেখবেন যে হয়তো পাশে আরো মানুষ আসে, চলে যায়, দেখা যায় সে জামাটারে নাড়ে চাড়ে, সুন্দর করে পোশাকটারে একটু স্টাইল করে বসে, মানে তার জামাটার প্রতি সে দেখা যাচ্ছে যে অন্যের আকর্ষণের চেষ্টা করে। আপনি এই লক্ষণটা দেখে আপনি তাকে বেলাডোনা চিন্তা করতে পারেন। আবার দেখা যায় অনেকে খুব ঝমকালো পোশাক পরে, একদম বয়সের তুলনায় আরো বেশি ঝমকালো বা ওভার ঝমকালো পোশাক পরলো, আপনি তাকে দেখে আর্জেন্টা মাইটিকাম চিন্তা করলেন। এই যে একটা রুগী দেখা, এই যে একটা রুগী আসলো, এই যে একটা রোগীর সাথে আপনি কথা না বলে দেখে গভীর ভাবে তাকে দেখে চিন্তা করে ফেললেন, এই দেখা, এই উপলব্ধি, এই যে মায়াজম নিয়ে চিন্তা করা, এই গভীর জ্ঞান যেটা, সেটা হচ্ছে আপনার ফিলোসফি। আপনার ফিলোসফি দিয়ে আপনি সেখানে রোগীটাকে উপলব্ধি করলেন যে হোমিওপ্যাথিক চিন্তা চেতনা, হোমিওপ্যাথিক দর্শন অনেক। দেখুন বিজ্ঞানের চিন্তাটা হচ্ছে ইস্টার্ন, কিভাবে সেটাকে সাইন্টিফিক ভাবে মোকাবিলা করা যায়। আর দর্শনের চিন্তা হলো অনেক গভীর, অনেক গভীর ভাবে চিন্তা করা যায়। যেমন আমি আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি। প্রেগনেন্ট অবস্থায় কোনো মহিলা যদি আমাদের কাছে আসে, আপনাদের চেম্বারে আসে, দেখা যাচ্ছে আমরা যদি তার হিস্ট্রি নিই, হ্যাঁ আপনার, হ্যাঁ আগের বাচ্চাটা আছে, আগের বাচ্চাটা কি কিরকম সুস্থ, হ্যাঁ যদি হয়তো রোগী বলে যে না আগের বাচ্চাটা দেখা যাচ্ছে কোনো বিকলাঙ্গ শিশু, তাই আমরা অনেক সময় দেখা যাচ্ছে তার আগের বাচ্চাটা বিকলাঙ্গ শিশু ছিল, পরের বাচ্চাটা তার বিকলাঙ্গ শিশু না হয়, সেক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তা করতে পারি। আপনার যে দেখা যাচ্ছে যে এখানে যে আপনি মায়াজম নেন, মায়াজম নিয়ে গভীর চিন্তা ভাবনা করেন, বিভিন্ন মায়াজম গুলি নিয়ে পড়েন, দেখা যাচ্ছে এখানে আমরা এই রুগী বাবা মাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ বলবে যে এরা বাবা মা দুইজনেই প্রচন্ড গরম কথা থাকে, এদের প্রচুর ঘাম থাকে, এরা প্রচুর পানি খায়, আবার প্রচুর পরিমাণে বাতাস খায়। যদি আপনি দেখেন যে মায়ের হিস্ট্রিও এরকম, বাবার হিস্ট্রি এরকম, এই জাতীয় রোগীদের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে এদের এই বাচ্চারা বিকলাঙ্গ শিশু হওয়ার সম্ভাবনা থাকে। যদি আগের বাচ্চারা বিকলাঙ্গ শিশু হয়ে থাকে তাহলে তো আপনি ভালো দেখলেন, তাহলে পরের বার যদি এই জাতীয় রোগীরা আপনি ট্রিটমেন্ট যদি সোজাভাবে করতে পারেন, দেখা যাচ্ছে সে সুস্থ হয়ে যাবে, পরের বাচ্চাটা আর কি হবে না, বিকলাঙ্গ হবে না। আবার আপনি খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যদি এই বাচ্চার প্রথম বাচ্চা হয়, হ্যাঁ ঠিক আছে, যদি তার হিস্ট্রি এভাবে থাকে তাহলে আরেকটা বাচ্চা থেকে আপনি তাকে সেভ করা সম্ভব। এভাবে অনেকগুলি রোগের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। এই যে গভীরভাবে চিন্তা করা, একটা রোগী আসলে দেখা যাচ্ছে আপনি লিকুরিয়ার রোগী, সে মারাত্মক মেয়েটা হয়তো নতুন বিয়ে হলো, বিয়ে বললো, বিয়ের আগে চেহারা স্বাস্থ্য সুন্দর, খুব ভালো ছিল, অনেক ভালো সুন্দর স্বাস্থ্য, কখনো তার পিরিয়ডে গন্ডগোল ছিল না। এখন দেখা গেছে কি তার প্রস্রাবে বিয়ে হলো আজকে 15 দিন বা 1 মাস বা 2 মাস, এই অল্প কয়েকদিন না হলে তার মাসিক অনিয়ম শুরু হয়ে গেল, তার ইউটেরাসে ইনফেকশন লাগতেছে, তার কাছে জ্বলতেছে, তার ব্যথা লাগে, বা দেখা যাচ্ছে আস্তে তার শরীরটা শুকে যাচ্ছে, দেখা যাচ্ছে 2 মাসে, বিয়ের 2 মাস না যেতে তার সে আনুপাতিক হারে প্রচন্ড শুকিয়ে গেল, তার পিরিয়ডে গন্ডগোল শুরু হয়ে গেল, ব্যথা জ্বালা যন্ত্রণা প্রস্রাব ইরিটেস, এই যে ইনফেকশন গুলো শুরু হইতো, আপনি এখানে হিস্ট্রি যদি আপনি দেখেন সেটা আগে অনেক ভালো ছিল, তাহলে এখন তার এই প্রবলেমটা করতে আসছে। আপনি যদি তার হাজবেন্ডের শারীরিক বিষয় নিয়ে, ত্রুটি নিয়ে একটু খোঁজ খবর নেন, দেখা যাচ্ছে যে আসলে হাজবেন্ড কোনো না কোনো ভাবে গনেরিয়া আক্রান্ত বা তার ক্যারেক্টারের প্রবলেম আছে। এখান থেকে সে আস্তে আস্তে কি করলো, হাজবেন্ডের মধ্যে যে গনেরিয়া আক্রান্ত ছিল বা সে সাইকোসিস আক্রান্ত ছিল, সেটা চাপা পড়া জিনিসটা আবার কি করলো, সে তার ওয়াইফের মধ্যে ডেলিভারি করে দিল। এখান থেকে দেখা গেছে তার রোগটা শুরু হয়ে গেল, এখান থেকে তার মধ্যে ট্রান্সফার হয়ে গেল, এই ট্রান্সমিটেড ডিজিজের কারণে আস্তে 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 তার মধ্যে আবার সেটা তার তার মধ্যে থেকে আবার এই রোগগুলি ছড়াই পড়লো। তো এই যে বিষয়গুলি, এগুলি হচ্ছে হোমিওপ্যাথিক দর্শন দিয়ে উপলব্ধির একটা বিষয়, রোগীর একটা বিষয়, রোগীর গভীর ভাবে চিন্তা করার একটা বিষয়। যেমন আমি যে কথা বললাম প্রথমে, একটা কথা বললাম যে প্যাথোলজির গুরুত্বটা অনেক সময় এই গভীর চিন্তা চেতনার কারণে অনেক সময় দেখা যাচ্ছে
প্যাথোলজির চিন্তা চেতনাটা অনেক ক্ষেত্রে কমে আসতেছে। এই কারণে হয়তো অনেক সময় অনেক অ্যালোপ্যাথ ডাক্তাররা মনে করে যে না, হোমিওপ্যাথি ডাক্তাররা আসলে প্যাথোলজি সম্বন্ধে তেমন ধারণা নাই, তেমন কিছু বুঝে না। আসলে এখানে আপনি দেখেন অনেকগুলি বিষয় আছে। আপনি যদি এই ক্রনিক ডিজিজটা ভালো করে পড়েন, আমরা যদি চিন্তা ভাবনা করি, সবাই পড়ছি, মানে যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করি, আমরা দেখি যে আপনার কাছে একটা জ্বরের রোগী আসলো, আপনি যদি দেখেন যে সে আজকে কয়েকদিন থেকে জ্বরে ভুগতেছে, কিন্তু তার জিহ্বার ডগাটা একদম লাল হয়ে আছে। আবার আপনি যদি দেখেন তার জিহ্বাটা, বিশেষ কিনারাটা একদম যদি লাল হয়ে থাকে এবং মাঝখানটা যদি আপনি ময়লা জমে আছে দেখবেন, আপনি নিশ্চিত থাকবেন সে টাইফয়েড অথবা প্যারাটাইফয়েডের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনি যদি এইখানে তার এই সিমটোমেটিক ওষুধটা দেন, এখানে যদি আপনি তার আদার্স লক্ষণগুলি দেখে ওষুধ শুরু করেন, দেখা যাবে যে আপনার ওই টাইফয়েড প্যারাটাইফয়েড নিয়ে আর চিন্তা করার দরকার হবে না। কিন্তু আপনি বুঝতে ফেলতেছেন সেখানে তার টাইফয়েডের পরীক্ষা নিরীক্ষার বিষয়টা আর দরকার তেমন একটা। যদি আপনি এখান থেকে তার লক্ষণ ভিত্তিক ওষুধগুলো শুরু করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে রোগীটা এখান থেকে সুস্থ হয়ে যায়। তাহলে এই যে কতগুলি বিষয়, যে গভীরভাবে চিন্তা চেতনার বিষয়, এটাই হচ্ছে হোমিওপ্যাথির দর্শন। আমরা মায়াজম থেকে কিভাবে সোরা হয়, সোরা থেকে কিভাবে সিফিলিস হয়, কিভাবে সিফিলিস থেকে আবার সাইকোসিস এর রোগীটা ভোগে, এই সোরা সিফিলিস সাইকোসিস, এই যে মায়াজম, এই মায়াজম তত্ত্বটা একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসকরা বিশ্বাস করে। এটা আর অন্যান্য কোনো চিকিৎসা পদ্ধতিতে সাধারণত মায়াজম তত্ত্বটা নাই। সোরা কিভাবে সিফিলিস হয়, কিভাবে সাইকোসিস হয়, আবার কিভাবে চাপা পড়া রোগটাকে পুনরুদ্ধার করলে রোগীরা সুস্থ হয়ে যায়। দেখা যাচ্ছে অন্যান্য ব্যাধিতে একটা রোগী বিশেষ করে সিফিলিস সাইকোসিস আক্রান্ত হলে, তার গনোরিয়া চাপা পড়লো, সাইকোসিস আস্তে আস্তে সে আক্রান্ত হলো, এখান থেকে তার হার্ট ডিজিজ শুরু হয়ে গেল, তার টিউমার শুরু হয়ে গেল, তার বিশেষ করে রিউমেটিজম, তার শরীরে বাত ব্যথা শুরু হয়ে গেল, আঁচিল শুরু হয়ে গেল। অন্যান্য চিকিৎসা পদ্ধতি হয়তো দেখা যাচ্ছে তার কাছে গেল, আঁচিলের ওষুধ দিল, উপর দিয়ে লাগালো, আঁচিল পড়ে গেল, আবার ব্যাক করলো। এইভাবে তার চাপা পড়া রোগ থেকে আস্তে আস্তে অনেকগুলি রোগের উৎপত্তি হয়। হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যখন আসে, তখন যখন হোমিওপ্যাথিক রোগী চিকিৎসক হিস্ট্রিটা নেয়, দেখা যাচ্ছে আর তার ওই পরীক্ষা নিরীক্ষার দরকার নেই, এখান থেকে তার মূল ওষুধটা দিলে আবার সাবরেস্ট হওয়ার রোগটা ব্যাক করে। এই ব্যাপারে হোমিওপ্যাথিক চিকিৎসক তখন বুঝে ফেলেন, যিনি মায়াজম সম্বন্ধে গভীর জ্ঞান রাখেন, তিনি তখন বুঝে ফেলেন যে তার রোগটা কোত্থেকে উৎপত্তি। সেখানে যখন তাকে নক করা হয়, সেখান থেকে নক করা হলে দেখা যাচ্ছে চাপা পড়া রোগটা আবার ফেরত আসে, রোগী অনেকটা কি হয়, সুস্থ হয়ে যায়। এই যে হোমিওপ্যাথির এই বিষয়গুলি, এই দর্শন, আবার হোমিওপ্যাথি, আবার অর্গানন, আবার ম্যাথমেটিক্স, এগুলি একটার সাথে একটা এত অঙ্গভঙ্গি ভাবে জড়িত, যেটা সাধারণত এই একজন চিকিৎসক সঠিক চিকিৎসকের উপলব্ধি করতে পারেন। আর এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছি, মূলত অর্গানন বিশেষ করে অর্গানন সম্বন্ধে আমাদের খুব ভালো জ্ঞান থাকতে হবে। এটা তো সবাই আমরা মানি। এবং এই অর্গানন যখন আমরা ভালো করে বুঝবো, আমরা তারপরে আমরা যখন আমরা এই চিকিৎসা জীবনে যারা আমরা স্টুডেন্ট লাইফ আমরা সবাই পড়ে আসছি একদম প্রথম বর্ষ থেকেই, সব ইয়ারে মায়াজম, সোরা, সিফিলিস, সাইকোসিস, আমরা মায়াজম তত্ত্বগুলো পড়ে আসছি। তারপরে আমরা সবাই ক্রনিক ডিজিজ পড়ছি। এখান থেকে গিয়ে আবার যখন আমরা এগুলি বুঝতে শিখছি, হোমিওপ্যাথির মূল মন্ত্রগুলি বুঝতে শিখছি, সেখান থেকে আমরা সাধারণত হোমিওপ্যাথির মূল দর্শন, হোমিওপ্যাথির দর্শনটাই শিখে আসছি। এই দর্শন, হোমিওপ্যাথির মূল দর্শনটা এখানেই, গভীর উপলব্ধি করা, জ্ঞান উপলব্ধি করা। আর জ্ঞান উপলব্ধি করতে পারলে সঠিক জ্ঞান এবং জ্ঞান দিয়ে, নিজের জ্ঞান দিয়ে সঠিকভাবে হোমিওপ্যাথিক উপলব্ধিটাই হচ্ছে আপনার ফিলোসফি। আর যে কথাটা আমি বললাম 8 নম্বর সূত্র এবং 9 নম্বর সূত্র, সুস্থ যেহেতু আমাদের আজকে জীবনী শক্তি নিয়ে কথা আছে, এখানে জীবনী শক্তিও ঠিক একই বিষয়। এটা অতীন্দ্রিয় একটা সূক্ষ্ম শক্তি। বিশেষ করে 10 নম্বর সূত্রে একদম মূল কথায় বলা আছে যে এটা এই শক্তির ব্যতিরেকে দেহটাই মৃত, অর্থাৎ জীবনী শক্তির ব্যতিরেকে দেহটা মৃত। আপনার বিশেষ করে যার যে যত বেশি আমরা রাস্তাঘাটে চলাফেরা দেখবেন, বাজারে ঘাটে দেখবেন অনেক লোক আছে 60 বছর 70 বছর বয়সে বাজারে কুলির কাজ করে। আবার দেখা গেছে 18-19 বছরের একটা ছেলে 5 কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে হাঁটতে পারে না। গ্রাম অঞ্চলে আসলে দেখা যাচ্ছে মা দাদিরা 90 বছর 80-90 বছর বয়সে এখনো খালি চোখে কোরআন শরীফ পড়ে। শহরে গেলে আবার দেখা যাচ্ছে যে সাধারণত ভাইটাল ফোর্স বা অনেক ছেলেরা, এখনকার সময় অনেক ছেলেরা 8-10 বছরের চোখে চশমাই লাগে। তো এই যে বডির এই তারতম্য, এই যে জীবনী শক্তির এই তারতম্য, এই জীবনী শক্তির প্রভাব যার যত বেশি ভালো, সে তত বেশি সুস্থ থাকবে। আর এই জীবনী শক্তিকে সুস্থ রাখার জন্যই একজন মানুষ যখন পৃথিবীতে আসে, একজন মানুষ যখন আসবে, যখন তার মায়ের গর্ভে থাকবে, তখন থেকে একজন চিকিৎসকের গভীর উপলব্ধি করা, যদি রোগীকে গভীর উপলব্ধি করে, সেখান থেকেই সঠিক একটা মানুষ সৃষ্টি হয়ে বের হবে, সোরা মুক্ত, সিফিলিস মুক্ত, সাইকোসিস মুক্ত, বিশেষ করে মায়াজম মুক্ত, অনেকটাই মুক্ত রেখে যখন একজন মানুষ আসবে,
তখনই সে দুনিয়াতে আসলে আবার সুস্থ থাকবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে তাহলে আগেকার মানুষ কিভাবে এত বেশি সুস্থ ছিল? তখন কি এত হোমিওপ্যাথিক ডাক্তারগুলি তো এভাবে ছিল না। তো সেখানে বিষয়টা হচ্ছে আসলে আগের ন্যাচারাল অভ্যাস ছিল। স্যামুয়েল হানিম্যান যেখানে বললে সোরা, এখন দেখেন শরিক মানুষ, সোরার মুক্ত মানুষ নাই। বিশেষ করে সোরা মানুষের মনকে কুলুষিত করে। এখনকার সময় নেটের যুগ, ডিশের যুগ, মানে বাস্তব নেটের যুগের কারণে দেখা যাচ্ছে মানুষের রুচি, চিন্তা ভাবনা, মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মানুষের মধ্যে লজ্জা উঠে যাচ্ছে। লজ্জার কারণে মানুষ আস্তে আস্তে দেখা যাচ্ছে মানুষ খারাপ কাজে লিপ্ত হচ্ছে। মানুষের মন বেশি ডাইভার্ট হয়ে যাচ্ছে। মানুষের মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ চলে যাচ্ছে। মানুষ সোরার দিকে ডাইভার্ট, সোরা মানুষকে সেদিকে নিয়ে যাচ্ছে, সেখান থেকে সিপিলিস হচ্ছে, সাইকোসিস হচ্ছে। যার জন্য এই বিষয়গুলি এভাবে সুস্থ মানুষের সংখ্যা কমে যাচ্ছে, মানুষের অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে। তা যার জন্য জীবনী শক্তি আবার সেভাবে মানুষের দুর্বল হয়ে আসছে। দিন দিন দুনিয়াতে যত শিশু আসতেছে এখন বেশিরভাগই দুর্বল শিশু হয়ে আসতেছে। বেশিরভাগই একটা না একটা প্রবলেম নিয়ে আসছে, যেটা আমরা যারা সবার চেম্বারে এখন গভীরভাবে উপলব্ধি করি। আমি যেহেতু আমার সময় কম, আমি আমার কথা শেষ পর্যায়ে চলে আসি। মূলত কথা একটাই, দর্শন হচ্ছে গভীর জ্ঞান অর্জন। আর হোমিওপ্যাথি দর্শন মানে হোমিওপ্যাথি সম্পর্কে, হোমিওপ্যাথি যে মূল মন্ত্র, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, জীবনী শক্তি, রোগ নহে রোগী, এই বিষয়টাকে এক সূক্ষ্ম সদৃশ্য, এই বিষয়গুলোকে বোঝা, মায়াজম বোঝা, একজন রোগীর চরিত্রগত মানসিক লক্ষণ বোঝা, তার জন্মগত ফ্যামিলিগত হিস্ট্রি বোঝা, রোগের কারণ বোঝা, আচার অভ্যাস বোঝা, এই জানা থেকে যে অবস্থাটা শুরু হচ্ছে সেটাই হচ্ছে আমাদের ফিলোসফি। আর সেটা বুঝতে পারলে একজন রোগীকে সুস্থ জীবনী শক্তিধারী মানুষ, একজন গর্ভবতী মাকে চিকিৎসা দিয়ে সুস্থ সবল শিশু জন্ম দেওয়া সম্ভব। এবং আস্তে 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 এগুলি থেকে মানুষের মনকে চেঞ্জ করা সম্ভব। সোরা মুক্ত, সিফিলিস মুক্ত, সাইকোসিস মুক্ত একটা সন্তান দুনিয়াতে আসবে, সে বড় হওয়া পর্যন্ত আস্তে 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 অনেকটা সুস্থ থাকবে। আর যখন সে থাকবে তখনই দেখা যাচ্ছে সে সুস্থ জীবন যাপন করবে, এবং এটাতে গিয়ে দেখা যাচ্ছে যে সে অনেক ভালো থাকবে। তো এই জন্য আমাদের গভীর জ্ঞানটা বুঝতে হবে। আর যদি গভীর জ্ঞানটা আমাদের না থাকে তাহলে তো আমরা অবশ্যই সেখানে আমাদের সফলতা কমে যাবে। যার জন্য আমাদেরকে মনে রাখতে হবে এই মায়াজম এবং গভীর জ্ঞান। আমি সর্বশেষ কথায় একটা উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করে দিতে চাই, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হবো। যেমন যেসব বাচ্চারা দেখবেন যে ছোটকালে বিছনায় প্রস্রাব করে বেশি, তার প্রস্রাব বেশি দুর্গন্ধ এবং ঝাঁঝালো থাকে। কিন্তু এই বাচ্চাটা দেখা যাবে একটা লক্ষণ আছে আনকমন, সে যখন শুতে যায়, ঘুমাতে যায়, তখন দেখবেন প্রচন্ড পা নাড়ে, তার শুধু সে পা নাড়ে আর ঘুমায়। এই জাতীয় বাচ্চারা দেখবেন যে বড় হলে হঠাৎ সে পড়ালেখার প্রতি অমনোযোগী হয়ে যায়। এবং এই জাতীয় বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, এরা দুশ্চরিত্রবান হবেই। আবার দেখা যাচ্ছে যে এই জাতীয় মেয়েরা, যদি মেয়ের ক্ষেত্রে হয়, সে ডিসমেনোরিয়ার রোগী হবে, এমনকি তার ইউটেরাসে টিউমার হবে। আর এই ছেলে হোক মেয়ে হোক, এদের যৌন চাহিদার প্রবৃত্তিটা এদের মধ্যে বেশি জন্মে। তো যার জন্য আমরা এই কথাটা বলতে চাই, বিশেষ করে এই বিষয়গুলো বোঝা, গভীর উপলব্ধি করা, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি। তো আজকে আমি এই জাতীয় রোগীদের ক্ষেত্রে, সাধারণত এদের মায়েদের ক্ষেত্রে বিশেষ করে ম্যাডোরিনাম দিয়ে চিকিৎসা করতে হয়, যাই হোক আমি ওষুধটা বললাম। তো আমি আজকে এই পর্যন্ত এখানে আমার আলোচনা শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের শ্রদ্ধেয় প্রশিক্ষক ডাক্তার ওমর ফারুক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। আসলে স্যার ঠিকই বলেছেন, আমাদের প্রত্যেকটা ডাক্তারের দর্শন সম্পর্কে অবশ্যই আমাদের জ্ঞান থাকা উচিত। শুধু দর্শনই না, আমাদের ম্যাটেরিয়া মেডিকা যেমন জ্ঞান থাকতে হবে, তেমনি আমাদের অর্গানন অফ মেডিসিনকে বুঝতে হবে, আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বুঝতে হবে, এছাড়া রেপার্টরি বুঝতে হবে। এগুলো সব পাশাপাশি আমাদের ক্রনিক ডিজিজ, এটা সম্পর্কেও আমাদের অবশ্যই যথেষ্ট জ্ঞান থাকতে হবে। তবেই একজন ক্লাসিক্যাল ডাক্তার ভালোভাবে চিকিৎসা দিতে পারবেন আমি মনে করি। আসলে আমাদের যে এই দর্শনটা দরকার, এটা না হলে আমরা একটা রোগীকে সুস্থ সুন্দরভাবে যেমন কিছু রোগী আছে এরকম যে ঢুকি দেখা যাবে যে বলবে তাড়াহুড়া করলে একটা যেটা
এবার দেখা যাচ্ছে যে কিছু রুগী আসবে, এসে একদম পিছনের বেঞ্চে বসে থাকবে বা পিছনের সারিতে বসে থাকবে এবং দেখতে থাকবে কে কি করছে। সব রুগী চলে যাবে, তারপর সে ডাক্তারের সামনে আসবে, এরকম টাইপের। তো তার সিরিয়ালে যখন চলে আসবে, ডাক্তার ডাকলেও তখন সে বলবে স্যার আমার, মানে তারপরে যারা থাকবে, যে আপনি ওনাদেরকে দেখে দেন, আমি আপনার সাথে পরে কথা বলবো। তার মানে সে খুব গোপন প্রিয়, সে গোপনতা পছন্দ করে, সবার সামনে কিছু বলতে চায় না। তো এই কারণে আমরা দেখবো যে তাকে যখন ডাকবে, তখন ডাক্তারের কাছে বলবে যে আচ্ছা, আপনি কি এই সমস্যাটা সমাধান করেছেন বা এই ট্রিটমেন্টটা আগে দিয়েছেন? আপনার ওষুধ কি বিটি? আপনি কি এই কাজ, আপনার সবগুলো ওষুধ কি জার্মানি? এই ধরনের নানান কোয়েশ্চেন সে করতে থাকবে। এ থেকে আমরা বুঝে নিব যে সে আসলেই সাইকোটিক। তো এই ধরনের দর্শন আমাদের মধ্যে যদি থাকে, তাহলে আমরা সেটা বুঝতে পারি। আবার কিছু টাইপ রোগী থাকবে যাদের চেহারা দেখলে বোকাটে বোকাটে ভাব থাকে, আহ চেহারার মধ্যে কোনো উদ্দীপনা থাকবে না। তাকে ডাক্তার যদি সমস্যা জিজ্ঞেস করে, সে শুধু ওইটুকু উত্তর দিবে, বেশি কিছু বলতে চায়ও না, বলেও না। তো এই ধরনের রোগীগুলোর ক্ষেত্রে আমরা সিফিলিটিক আহ রোগী হিসেবে গণ্য করতে পারি। ওই মেডিসিন গুলো আমরা তাদেরকে দিতে পারি। তো এইভাবে আমাদের দর্শন জানা অবশ্যই দরকার। তো আমি আসলে আর বেশি কথা বলবো না। আমাদের শ্রদ্ধেয় ডাক্তার অনন্য মান্নান স্যার উপস্থিত আছেন, ওনাকে সালাম জানাচ্ছি। আর এখন আমি বলবো, ডাক্তার খাদিজা ম্যাম কি আছেন উপস্থিত? হ্যালো, জি আছেন, উনি আছেন। ডাক্তার খাদিজা ম্যাম, আমি আপনাকে অনুরোধ করছি আজকে দর্শন, আমাদের হোমিওপ্যাথিতে দর্শন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। হ্যালো, খাদিজা ম্যাম কি শুনতে পাচ্ছেন? তাহলে রেসপন্স করুন। ডাক্তার খাদিজা ম্যাম, আচ্ছা আমি তিনি সম্ভবত নেই, কিংবা উনি কোনো টেকনিক্যাল সমস্যা থাকতে পারে। আমাদের অনন্য মান্নান স্যারকে ইনভাইট করি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমি আমাদের শ্রদ্ধেয় অনন্য মান্নান স্যারকে কিছু আলোচনা করার জন্য এই বিষয়ে অনুরোধ জানাচ্ছি। স্যার আছেন তো? ডাক্তার অনন্য মান্নান স্যার। সালাম আলাইকুম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি স্যার, আপনি বলুন, শুরু করুন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। হ্যালো, মাননীয় সভাপতি। জি স্যার, আপনাকে শোনা মাননীয় যাচ্ছে, সভাপতি দেখা স্যার। যাচ্ছে। জি স্যার, সুন্দর শোনা যাচ্ছে, দেখা আসসালামু যাচ্ছে আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি স্যার শুরু করুন স্যার। উপস্থিত সকলকে ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আমি এখন দেখতে পাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় উপস্থিতি 33 বা তার কাছাকাছি বা তার বেশি কিছু আর কি। আমি খুবই খুশি যে গতকালকের তুলনায় অন্তত আজকে অংশগ্রহণ সন্তোষজনক। আমার ভয় হচ্ছিল যে আজকে, হ্যাঁ মাননীয় সভাপতি স্যার, আপনার মনে আছে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল, পূর্ব নির্ধারিত ছিল অর্গাননের সূত্র 8, 9, 10, 11। আপনি এভাবে বলেছিলেন। তো 8, সরি স্যার, আপনি মিউট হয়ে গেছেন স্যার, আপনি আনমিউট করে নিন স্যার।
কারণে মহাত্মা হ্যানিম্যানের কাছে নালিশ করেন। মহাত্মা আসসালামু আলাইকুম। কোনো কিছু হলো না, কি অবস্থা ঘটনা কি শুনলেন কিছু বলে? সরি, আপনারা যারা এখানে অডিও খোলা রাখছেন অডিওটা বন্ধ রাখবেন। যাদের এটা অডিওটা খোলা আছে দেখতে পাচ্ছি, আমি কিন্তু তাদেরকে রিমুভ করে দেব। অডিও এবং ভিডিও সবাই বন্ধ রাখবেন। আমি আগেই বলেছি যাদের অডিও ভিডিও খোলা থাকবে তাদেরকে রিমুভ করতে বাধ্য থাকবো। জি স্যার, কন্টিনিউ করুন স্যার। ধন্যবাদ স্যার। হ্যালো হ্যালো। জি স্যার বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। জি স্যার শোনা যাচ্ছে। বিষয় হলো যে সদৃশ্য দিয়ে সদৃশ্য আরোগ্য হয় হোমিওপ্যাথির প্রথম দর্শন। পরবর্তীতে ক্রনিক রোগের ক্ষেত্রে কিছু কিছু ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়ে মহাত্মা হ্যানিম্যান 1816 এবং 17 দুইটি বৎসর বিনিদ্র রজনী গবেষণা করেছেন, বিভিন্ন কেস স্টাডি করেছেন, বিভিন্ন প্রথিতযশা চিকিৎসকের অভিজ্ঞতা পর্যালোচনা করেছেন। অতঃপর তিনি এই 2 বছর গবেষণার পর সফলভাবে ক্রনিক রোগের বাধা অর্থাৎ মায়াজম, সোরা সিফিলিস সাইকোসিস উনি আবিষ্কার করেন। এটা হোমিওপ্যাথির হচ্ছে দ্বিতীয় বিপ্লবী দর্শন। কিন্তু বলা হয় যে উনি এটা প্রকাশ করতে বিলম্ব করলেন কেন? প্রায় 11 বছর উনি বিলম্ব করেছেন। অর্থাৎ উনি তার কারণও ব্যাখ্যা করেছেন যে এই মায়াজম তত্ত্ব আমি যে আবিষ্কার করলাম সেটা আরো পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে যখন চিকিৎসা পেশায় বাধাগ্রস্ত করা হলো তখন উনি চলে গেলেন কোথেনে। কোথেনে গিয়ে প্রায় একাকিত্ব জীবন যাপন করছিলেন। একাকিত্ব বলতে দ্যাট ইজ, তিনি তখন ব্যাপক রোগী দেখতেন না, কেবল ক্রনিক রোগী কিছু কিছু দেখতেন এবং এগুলো গবেষণা করতেন। সেখানেই তিনি মায়াজাম তত্ত্ব ছাড়াও আরো একটি তত্ত্ব আবিষ্কার করেন, সেটা হচ্ছে জীবনী শক্তি, ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সটাই অর্গানন চতুর্থ সংস্করণ, যেটা 1829 সালে প্রকাশ হয়, সেখানে তিনি এই জীবনী শক্তির তত্ত্ব অর্গানন ভুক্ত করেন, ধারণা দেন। এটাকেই অর্গানন পঞ্চম সংস্করণ, যেটা 1833 সালে প্রকাশ হয়, এবং অর্গানন ষষ্ঠ সংস্করণ, যেটা মূলত 1842 ওনার পাণ্ডুলিপি থাকলেও যেটা মূলত 1921 বা 22 সালে প্রকাশ পায়। এখন বিষয় হলো অর্গানন পঞ্চম এবং ষষ্ঠ সংস্করণে এই জীবনী শক্তির সম্বন্ধে হ্যানিম্যান পূর্ণাঙ্গ তত্ত্ব বা পূর্ণাঙ্গ দর্শন আকারে অর্গাননে নিয়ে আসেন। সেখানে বলা হয়েছে অর্গানন 9 নম্বর। আমার পূর্ববর্তী বক্তা, কথা বলে রাখি যে আমার পূর্ববর্তী ডাক্তার ওমর ফারুক অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন এবং এত সুন্দরভাবে আলোচনা করেছেন যে এই বিষয়ে আমাদের অনেকের ধারণা পরিপুষ্ট হয়েছে। তো জীবনী শক্তি বিষয়ে আরো বেশি আলোচনা
169 সূত্রে মহাত্মা হ্যানিম্যান বলছে যে আমরা ঔষধি শক্তিকে এমন স্তরে উন্নীত করেছি যেটাকে অতীন্দ্রিয়করণ বলা হয়েছে, পোটেন্টাইজেশন বা অতীন্দ্রিয়করণ করেছি, যে কারণে হোমিওপ্যাথি পূর্ণাঙ্গতা লাভ করেছে। অর্থাৎ ঔষধি বস্তু দ্যাট ইজ ভেষজ, যেটাকে হোমিওপ্যাথিতে শক্তিকরণের ফলে, পোটেন্টাইজেশনের ফলে, ডাইনামিজেশনের কারণে এটাকে কণামুক্ত হয়ে এটার আভ্যন্তরীণ গুপ্ত শক্তি যেভাবে বিকাশ লাভ করে, এইটা যদি সম্ভব না হইতো তাহলে আমাদের ঔষধি জগৎটাও, হোমিওপ্যাথিক ঔষধ জগৎটাও অতি সংকুচিত হয়ে থাকতো। তার কারণ আমরা জানি যে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ স্থূল অবস্থায় কোনো ঔষধি আরোগ্য ক্রিয়া দেখায় না, ঔষধি গুণ নেই। যেমন বালি, এই জাতীয় কিছু ভেষজ আছে যেগুলো স্থূল অবস্থায় আদৌ কোনো ক্রিয়া নেই। আবার এমন অনেক ভেষজ আছে যেগুলা স্থূল অবস্থায় বিষাক্ত, বা শরীরের চর্মে লাগাইলে চর্ম পুড়ে যায়, ক্ষয়ে যায়, এরকম কিছু, যেমন আর্সেনিক। তারপর বিষাক্ত যেমন কোনিয়াম, এগুলো স্থূল অবস্থায় এগুলা ব্যবহার করার সুযোগ নেই। কিন্তু এইগুলাই যদি আমাদের হোমিওপ্যাথিক কলা কৌশলের মাধ্যমে যদি শক্তিকরণ করা যায়, তাহলে এর আভ্যন্তরীণ একটা শক্তি জেগে ওঠে, যেটাকে মহাত্মা হ্যানিম্যান বলেছেন সেটাও অতীন্দ্রিয় শক্তি। অর্থাৎ এই হোমিওপ্যাথির এই তৃতীয় মূল ভিত্তিটা হচ্ছে অতীন্দ্রিয়করণ। জীবনী শক্তি দেখা গেছে অতীন্দ্রিয়, আর অতীন্দ্রিয় মানে হচ্ছে যেটাকে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, অর্থাৎ যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, যাকে পরীক্ষা করা যায় না। কেবল সুস্থ মানুষের মধ্যে, অসুস্থ মানুষের মধ্যে এটার প্রভাবটা লক্ষ্য করা যায়। আবার এটাও যেমন জীবনী শক্তি, জীবনী শক্তিতে বলি যে 9 নম্বর অনুচ্ছেদে মহাত্মা হ্যানিম্যান বলেছেন, মানুষের সুস্থ অবস্থায় অতীন্দ্রিয় জীবনী শক্তি, যাকে আমরা ডাইনামিস বলবো, তাহা জড়দেহকে সঞ্জীবিত রাখে, অসীম ক্ষমতায় নিজের কর্তৃত্ব প্রকাশ করে এবং বোধ শক্তি ও কার্যকারিতার দিক দিয়া দেহের সকল অবয়বকে অত্যুত্তম রূপে সুসামঞ্জস্যভাবে বজায় রাখে, যাহার ফলে আমাদের অন্তঃস্থিত বিবেক সম্পন্ন মন এই জীবন্ত সুস্থ দেহকে জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য স্বাধীনভাবে নিয়োগ করিতে পারে। অর্থাৎ সুস্থ অবস্থায় আমাদের এই জীবনী শক্তির প্রভাবটা এরকম যে আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস কার্য, হৃৎপিণ্ডের কার্য, শরীরের প্রতিটি কোষকলার পরিপোষণ, তারপর রেচন ইত্যাদি যে কার্যগুলা আমরা হুকুম করে চালাই না, আমরা কোনো যান্ত্রিক উপায়ে চালাই না, এটা স্বয়ংক্রিয়ভাবে চলছে। কে চালাচ্ছে? এইগুলোর মধ্যে পারস্পরিক যে ব্যালেন্স, সামঞ্জস্য কে রক্ষা করছে? মহাত্মা হ্যানিম্যান বলছে এইটাই হচ্ছে ডাইনামিক্স, যে সবকিছুর পিছনে গডফাদারের ভূমিকায় থাকে এবং যে সবকিছুই সুনিয়ন্ত্রিত ভাবে শরীরের সমস্ত কোষকলার কার্যগুলা নিয়ন্ত্রণ করে। তাহলে সুস্থ অবস্থায় আমাদের শরীরের পরিচালন কার্য সবকিছুর মূল নিয়ামক শক্তি হচ্ছে ডাইনামিক্স, যাকে আমরা দেখতে পাই না। আবার 10 নম্বর অনুচ্ছেদে হ্যানিম্যান আরো একটু বিস্তৃত করে বলেছেন, এই জীবনী শক্তিকে যদি আমরা বাদ দেই বা জীবনী শক্তি যদি শরীরের মধ্যে যদি না থাকতো, তাহলে আমাদের এই শরীরটা জড় দেহের মতো,
অর্থাৎ তার কোনো অনুভব করিবার ক্ষমতা থাকতো না। শরীরের যে ভিতরের বাহিরের সমস্ত ক্রিয়াকাণ্ড, এই যে দর্শন শ্রবণ, এই যে যাবতীয় কাণ্ড, এগুলোও চলতে পারতো না। তাহলে উনি বলছেন যে এ সবকিছুই যেটা চলছে সেটা শরীরের ভিতরের এই যে অশরীরী যে সত্তা, এটাই সবকিছুই সঞ্চালন করতেছে। তথাকথিত এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান যেটাকে অনেক কাল ধরে চালিয়েছে, সেটা হলো, এখনো চালাচ্ছে, সেটা হচ্ছে ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেম, এটাকে বলা হয়েছে রোগ প্রতিরোধ শক্তি, এটাকে বলা হয়েছে শরীরের আভ্যন্তরীণ একটা মেকানিজম। তো সেটার সঙ্গে আমাদের জীবনী শক্তির তফাৎটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। আমরা কিছুকাল আগেও বই পুস্তকে পড়তাম যে রোগ চিকিৎসা, প্রচলিত চিকিৎসা শাস্ত্র অনুযায়ী যে শরীরের মধ্যে রোগ প্রতিরোধ শক্তি আছে, যেটা মূলত আসে হচ্ছে শ্বেত রক্তকণিকার থেকে। এই শ্বেত রক্তকণিকা কোত্থেকে তৈরি হয়? এটা মূলত আমাদের মেরুদণ্ডের উপরের দিকে একটা গ্রন্থি আছে, সেই গ্রন্থির থেকে শ্বেত রক্তকণিকা তৈরি হয়। এই শ্বেত রক্তকণিকায় আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। অর্থাৎ এলোপ্যাথরা যখন দেখেছে যে মানুষ কোনো রোগে আক্রান্ত হলে তাদের শরীরে শ্বেত রক্তকণিকা সংখ্যা প্রচুর বেড়ে যায়, তো তারা মনে করে যে রোগকে প্রতিরোধ করার জন্য শ্বেত রক্তকণিকার সংখ্যা প্রচুর ভাবে বেড়ে যায়, তারা রোগকে প্রতিরোধ করে। আর আমরা হোমিওপ্যাথরা বলি যে রোগে আক্রান্ত হলে শ্বেতকণিকার সংখ্যা এত বেশি বেড়ে যায়, তাহলে রোগটা তাড়াইতে পারে না কেন? এর কোনো জবাব নেই। যাই হোক, তার পূর্বেও তথাকথিত চিকিৎসা বিজ্ঞানে আদিকাল থেকে রোগ প্রতিরোধ শক্তির একটা ধারণা প্রচলিত ছিল। সেই রোগ প্রতিরোধ শক্তি যেটা প্রচলিত ছিল, সেটাকে ধারণা ছিল যে স্বয়ং সত্তা, অর্থাৎ জীবমাত্রেই এটা কম বেশি থাকে এবং এটার কোনো মেকানিজম হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে শরীরের মধ্যে, তারাও বিশ্বাস করত। পরবর্তীতে জেনারের গোবসন্তের টিকা আবিষ্কারের ফলে এই এই রোগ প্রতিরোধ শক্তিটাকে প্রভাবিত করার একটা মেকানিজম তারা হাতে পেয়ে যায়। যদিও জেনারের এই আবিষ্কারের পূর্বেও টিকার প্রচলন ইতিহাসে দেখা যায়, কিন্তু সেগুলা এমন ভাবে প্রচলিত ছিল যে যেটাকে বিজ্ঞানীরা গ্রহণযোগ্য ভাবে গ্রহণ করেন নাই। জেনারে একমাত্র ব্যক্তি যিনি সরাসরি বসন্তের বীজ ব্যবহার না করে এই গোবসন্তের বীজ থেকে টিকা তৈরি করে রোগে আক্রান্ত হননি এমন ব্যক্তিকে ভ্যাকসিনেশন করে সেটা বিশ্ববাসীর অনুমোদন লাভ করেন। ডক্টর জেনার ছিলেন ইংল্যান্ডের বাসিন্দা। ইংল্যান্ডে এই রোগের প্রাদুর্ভাব হয়েছিল, সেখানেই
কিছু বন্দির উপর এটা প্রয়োগ করা হয়েছিল, তাতে সফলতা পাওয়া গেছিল। পরবর্তীতে রাজ পরিবারের কিছু সদস্যের উপরও প্রয়োগ করার পর এটা সফলতা পাওয়া গেছে। তৎপরবর্তীতে ইংল্যান্ড এবং ইংল্যান্ডের কলোনিগুলোতে এটা ব্যাপকভাবে প্রয়োগ করে এর সফলতা তারা প্রচার করে। এখন আমি আসব যে রোগ প্রতিরোধ শক্তি, যে এইটার যে তথাকথিত চিকিৎসা বিজ্ঞানীদের যে বিভিন্ন আবিষ্কার, তারা এ পর্যন্ত বিভিন্ন রোগ প্রতিরোধ শক্তির বিভিন্ন মতবাদ প্রচার করেছেন এবং দিয়েছেন, এবং অনেক বিজ্ঞানী এই রোগ প্রতিরোধ শক্তির বিভিন্ন তত্ত্ব হাজির করার কারণে, বিভিন্ন মেকানিজম হাজির করার কারণে নোবেল পুরস্কার লাভ করেছেন। যদিও পরবর্তী বিজ্ঞানীদের তত্ত্ব দ্বারা পূর্ববর্তী বিজ্ঞানীদের আবিষ্কারকে খণ্ডন করা হয়েছে বা ব্যর্থ প্রমাণ করা হয়েছে, কিন্তু নোবেল পুরস্কার ফেরত নেওয়া হয়নি। যেমন ইমিউনোলজি বা অ্যান্টিবডি এরূপ ধারণা প্রচার করার জন্য বা তত্ত্ব আকারে প্রকাশ করার জন্য ইলা মেসনিকভ, রাশিয়ান বিজ্ঞানী ইলা মেসনিকভ ও পল এলরিস 1908 সালে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। এরপর একই কাজের উৎকর্ষ সাধনের জন্য 1960, 1972, 1980, 1984, 1987, 1996 এবং 2011 সালে বিভিন্ন বিজ্ঞানীদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা আবিষ্কার পূর্ববর্তী আবিষ্কারকে কিছুটা ভুল প্রমাণ করে নতুন নতুন তত্ত্ব দেওয়া হয়েছে। সর্বশেষ আমরা যে তত্ত্বটা আমরা পাই 2011 সালে, যেটার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, সেটা হলো বিজ্ঞানী রাল্ফ স্টেইনম্যান, তারপর বিজ্ঞানী জুলস হফম্যান এবং তৃতীয় বিজ্ঞানী ব্রুস বাটলারকে যৌথভাবে নোবেল পুরস্কার যেটা দেওয়া হয়েছে, এতে তারা ইমিউন সিস্টেমের মূল নিয়ামক শক্তি একটা তত্ত্ব আবিষ্কার করেন। সেটা হলো সারা শরীরে জালের মতো বিস্তৃত সূক্ষ্ম সেল থাকে, সেটার নাম দিয়েছেন ওনারা ডেনড্রিটিক সেল, যা সারা শরীরে অতন্ত্র প্রহরীর মতো রোগের বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। এর পূর্বে 1973 সালে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ডক্টর মিলার তিনি আরেকটা তত্ত্ব দিয়েছিলেন, সেটা হলো যে মেরুদণ্ডের উপরে শেষ ভাগে ঘাড়ের পিছনে যে একটা গ্রন্থি থাকে, সেখান থেকে টি সেল বের হয়। টি সেল আর বোন ম্যারো গুলাতে যে বোন ম্যারোতে যে বি সেল আবিষ্কার হয়। উনি বলেছিলেন এই টি সেল গিয়ে বোন ম্যারোতে গিয়ে বি সেলকে প্রভাবিত করে, যে কারণে শরীরের মধ্যে একটা রোগের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি হয়। আমরা এভাবে যদি আরো ব্যাপক যদি স্টাডি করে দেখি, তাহলে দেখা যাবে যে তথাকথিত ট্রেডিশনাল চিকিৎসা ব্যবস্থায় রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু
প্রত্যেকটি ব্যাখ্যায় পূর্ববর্তী ব্যাখ্যা থেকে সংশোধিত আকারে উপস্থাপন করা হয়েছে। এবং একটা সত্য, সেটা হলো তারা যে ইমিউন সিস্টেমের কথা বলেছেন, সেটা মূলত হচ্ছে রোগ, শরীরকে নিরোগ রাখার একটা প্রহারা ব্যবস্থা। এটা আমাদের হোমিওপ্যাথির থেকে অনেক বিস্তর ফারাক। এখন তাহলে কে বেশি অগ্রগামী? আমাদের মহাত্মা হ্যানিম্যানের জীবনী শক্তিবাদ অনেক অগ্রগামী, নাকি ট্রেডিশনাল চিকিৎসা ব্যবস্থা এই রোগ প্রতিরোধ কল্পে যে সমস্ত থিওরি দেওয়া হচ্ছে? নিঃসন্দেহে আমরা সূত্র 9 এবং 10 অনুযায়ী যেটা জানি, যে জীবনী শক্তির কাজ হচ্ছে সুস্থ অবস্থায় শরীরটাকে সুসামঞ্জস্য ভাবে পরিচালনা করা এবং অসুস্থ অবস্থায় রোগকে বিতাড়ন করা, রোগ থেকে শরীরকে মুক্ত রাখা, এবং কোনো কারণে সে যদি ব্যর্থ হয় তাহলে বিভিন্ন লক্ষণ সৃষ্টি করে সাহায্য প্রার্থনা করা। তাহলে আমাদের জীবনী শক্তি, ভাইটাল ফোর্স বা অটোক্রেসি, এটা শুধু রোগ প্রতিরোধই করে না, শরীরের যাবতীয় যে শরীরের ভিতরে যে শত সহস্র প্রকারের যে ছোট ছোট ক্রিয়াকাণ্ড আছে, প্রত্যেকটির মধ্যে ভারসাম্য রক্ষা করা, প্রত্যেকের সঙ্গে ব্যালেন্স তৈরি করা, এটাও হচ্ছে জীবনী শক্তির কাজ। তাহলে আমাদের জীবনী শক্তি বাদটা হচ্ছে, জীবনী শক্তি ইজমটা হচ্ছে অত্যন্ত ব্যাপক, পরিপূর্ণ এবং সার্বজনীন। বাট এলোপ্যাথিক ধারণায় যেটা আছে সেটা শুধু শুধু রোগকে প্রতিরোধ করার জন্য, এবং সেটা সেই আবিষ্কার দুর্বলতা, অগ্রহণযোগ্যতা রয়ে গেছে। মহাত্মা হ্যানিম্যান এজন্যই বলেছেন, অর্গাননের প্রথম সংস্করণের মুখবন্ধে, যেটা প্রথম অনুচ্ছেদে আমরা দেখি, মহাত্মা হ্যানিম্যান এই জন্যই বলেছে যে সকল যুগে ইহা সর্বজন বিদিত যে চিকিৎসা শাস্ত্রের ন্যায় আর কোন বিদ্যাই এতটা অনুমানমূলক নহে। তাহলে কি বলল? যে চিকিৎসা শাস্ত্র হচ্ছে পৃথিবীতে, এই দুনিয়ায় এমন একটা বিদ্যা যেটাকে বিজ্ঞান মানা যায় না, অনুমানমূলক। আবার দ্বিতীয় সংস্করণের মুখবন্ধে মহাত্মা হ্যানিম্যান একটা বিপ্লবী কথা বলেছেন। সেটা হলো, চিকিৎসকগণ আমার ভ্রাতৃবর্গ, ব্যক্তিগতভাবে তাহাদের বিরুদ্ধে আমার বলিবার কিছু নাই, চিকিৎসা কলাই আমার বিষয়। এই যে বাক্যটা, এই বাক্যটাকে কেউ কেউ মনে করেন যে মহাত্মা হ্যানিম্যানের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছিল, হোমিওপ্যাথিকে যখন বাধাগ্রস্ত করা হচ্ছিল, তখন মহাত্মা হ্যানিম্যান সেই চিকিৎসক সমাজের সঙ্গে একটা আপোষ রফামূলক একটা প্রস্তাব দিয়েছিলেন। তারই এটা হচ্ছে একটা প্রকাশ। আমার শ্রদ্ধেয় ডাক্তার রবীন বর্মন স্যারও এরকম বলেছিলেন আর কি। কিন্তু আমরা তারপরে অনুচ্ছেদেই আমরা কি দেখি? মহাত্মা হ্যানিম্যান তার নীতির থেকে, তার দর্শন থেকে এবং হোমিওপ্যাথি যথেচ্ছ মতবাদ, প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অস্পষ্ট প্রতিজ্ঞা, হাইপোথিসিস আর কি, হয়তো উৎপন্ন খেয়াল প্রসূত সিদ্ধান্ত হইয়া থাকে, তাহা হইলে তাহার বয়স হাজার হাজার বৎসর এবং পৃথিবীর রাজা মহারাজার প্রদত্ত সনদ দ্বারা ভূষিত হইলেও তাহা নিষ্ফল এবং নিষ্ফলই থাকিয়া যাইবে। মহাত্মা হ্যানিম্যান এখানে বিপ্লবী ঘোষণা দিয়েছেন যে এই ধরনের অনুমানমূলক নানান তত্ত্ব দ্বারা প্রচলিত চিকিৎসা ব্যবস্থার যে ভ্রান্তি, সেটাকে
বিশ্ববাসীর কাছে বা আমাদের কাছে গ্রহণযোগ্য প্রমাণ করা যাইবে না। এখানে তার অর্গানন দ্বিতীয় সংস্করণের মুখবন্ধের আরো ভিতরে আরো অনেক মূল্যবান অনেক কথাগুলা বলেছেন, যেগুলো বলতে গেলে অনেক সময়ের বিষয় আর কি। এরপরে আমি যেটা বললাম যে হোমিওপ্যাথিক দর্শনের তৃতীয় মূল ভিত্তি জীবনী শক্তিবাদ, যেটা স্যার স্যার প্লিজ আপনার হলো মাইক্রোফোনটা স্যার বন্ধ করে নেবেন স্যার, ডাইরেক্ট কথা বলেন, ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, আমার ভিডিওটা সামনে আসছে না কেন? জি স্যার, সব দেখা যাচ্ছে স্যার, আমি দেখতে পাচ্ছি, আপনাকে শোনা যাচ্ছে, এখন স্পষ্ট হচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে বিষয় হলো 1829 সালে অর্গানন চতুর্থ সংস্করণে জীবনী শক্তি তত্ত্ব মহাত্মা হ্যানিম্যান উপস্থাপন করেন, যেটা 1833 সালে এবং অর্গানন ষষ্ঠ সংস্করণে, যেটা 1842 সালে বলা হয়, যে মহাত্মা হ্যানিম্যান পাণ্ডুলিপি আকারে লিখে গেছিলেন। এখানে জীবনী শক্তিটাকে আরো পরিপুষ্ট, পূর্ণাঙ্গ এবং সুন্দরভাবে ব্যাখ্যা করে যান। এই জীবনী শক্তিবাদ ব্যতীত আমাদের হোমিওপ্যাথি অচল। অর্গানন 11 নম্বর সূত্রে যেটা বলা হয়েছে সেটা হলো, তাতে আমরা যেমন আমরা ডিএসএমএস পরীক্ষা শিক্ষাকালে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ব্যাধিতে কে আক্রান্ত হয়, দেহি নাকি জীবনী শক্তি। আমরা এক কথায় লিখে দিয়ে আসছি যে জীবনী শক্তি প্রথম আক্রান্ত হয়, কিন্তু এটা তখন ভালোভাবে উপলব্ধি করি নাই, কিংবা আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। যেমন হ্যাঁ, বলতেই হয় যে ডিএসএমএস শিক্ষার্থীদের মধ্যে অনেকেই থাকে বিভিন্ন কলেজের শিক্ষক, বিভিন্ন স্কুলের শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী, এবং দুঃখের সহিত বলতে হয় যে এনাদের অনেকেই ক্লাস করেন না এবং এনারা শুধু পরীক্ষা দেওয়ার সময় আসেন। তো এদের সঙ্গে আমার অনেকের সাক্ষাৎ হয়েছে শুধু যখন আমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দেই সেই সময়, তখন এদের সঙ্গে আমার অনেকের কথা হয়েছে। যেমন জীবনী শক্তিবাদ সম্বন্ধে এদের অনেকের ধারণা আদৌ নাই, কিংবা অনেকে নিজস্ব মন গড়া ধারণা দেন। কেউ বলেন হ্যাঁ, শরীরের মধ্যে রোগ প্রতিরোধের যে মেকানিজম, ভিতরে যে কাজ, এটা হোমিওপ্যাথিক নিয়মে। কেউ বলেন যে এটা আত্মা, সৃষ্টিকর্তার প্রদত্ত আত্মার কাজ। কেউ বলেন, যেনারা জীববিজ্ঞান পড়েছেন তেনারা বলেন যে এটা হচ্ছে ইয়ার কাজ, জিন, কোষের ভিতরে যে জিন বা ক্ষুদ্র ইয়া আছে, নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সেগুলার কারবার। অর্থাৎ আমরা অর্গাননে যে জীবনী শক্তির যে কাজ সেটা পুরোপুরি উপলব্ধি করি নাই। মহাত্মা হ্যানিম্যান এটা কে পরিপূর্ণ করার জন্য আরো বলেছেন 148 নম্বর সূত্রে, যেমন বলেছেন যে রোগ শক্তি কোন স্থূল শক্তি নয়, রোগ শক্তিতে হচ্ছে একটা অভৌতিক মানে অশরীরী একটা শক্তি, যেটা আমাদের শরীরকে প্রেতাত্মার মতো উৎপীড়িত করিয়া রোগগ্রস্ত করে, স্বাস্থ্যকে বিপর্যস্ত করে। তাহলে সেখান থেকে আমরা জানি যে রোগটাও হচ্ছে একটা অতীন্দ্রিয় শক্তি। তাহলে এই রোগ অতীন্দ্রিয় শক্তি, তাহলে এই রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য
বা জীবনী শক্তি অতীন্দ্রিয় শক্তি। জীবনী শক্তি হচ্ছে অটোক্রাসি, যাকে ধরা জানা ছোঁয়া জানা, সেটাকে স্পর্শ করার জন্য হোমিওপ্যাথিক ওষুধকেও ওই লেভেলে উন্নীত হইতে হবে। তাহলে হোমিওপ্যাথিক ঔষধ যে শক্তিকরণের যে প্রথা, তাতে এর মধ্যে কোনো ভেষজ কণা পাওয়া যায় না। কি পাওয়া যায়? এটা রহস্যময় অতীন্দ্রিয় শক্তি। রহস্যময় অতীন্দ্রিয় শক্তি যদি হয়, তাহলে প্রত্যেকটা ওষুধের শক্তি একই রকম হয় না কেন? এটাই একটা মহান সৃষ্টিকর্তার মানব জাতির উপর দয়া, আশীর্বাদ, যে রোগের সঙ্গে যুদ্ধ করার জন্য আমাদের প্রত্যেকটি ভেষজের স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত গুণাবলী দিয়েছেন। মহাত্মা হ্যানিম্যান এটাকে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ বলেছেন। তাহলে আমরা কি পাইলাম? অতীন্দ্রিয় হচ্ছে তিনটি জিনিস: জীবনী শক্তি অতীন্দ্রিয়, রোগ শক্তি অতীন্দ্রিয় একটা শক্তি এবং সেটা ক্ষতিকর শক্তি, স্বাস্থ্য বিনাশী শক্তি। আর তৃতীয় হচ্ছে ঔষধকেও আমরা অতীন্দ্রিয় স্তরে উন্নীত করেছি শক্তিকরণের মাধ্যমে। আমরা জানি, মাননীয় সভাপতি স্যার, আমাদের তো 1 ঘন্টার আলোচনার বিষয়, আমি কি আরো কন্টিনিউ করব? জি স্যার, আপনি কন্টিনিউ করবেন। একদম প্রাণবন্ত আলোচনা হচ্ছে, আমাদের দর্শক একদম আপনার কথা শুনে মুগ্ধ হচ্ছেন। আমি বুঝতে পারছি যে একটু শব্দ হচ্ছে না, একদম আপনাকে ফলো করতেছে, সুন্দর বলে যায়। বিষয় হলো যে আমাদের হোমিওপ্যাথিক সমাজে, হোমিওপ্যাথিক কমিউনিটিতে এই হোমিওপ্যাথি, জীবনী শক্তি, ঔষধ শক্তি এবং রোগ শক্তির এই তিনের যে অতীন্দ্রিয় অবস্থা, এটা সম্বন্ধে আমাদের ধারণা এত বেশি দুর্বল, যে কারণে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের হোমিওপ্যাথিক দেখি তারা ওষুধের অদ্ভুত যে অতীন্দ্রিয় যে ক্ষমতা, সেটাকে বিভিন্ন কণা বা বিজ্ঞানের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করেন। অর্থাৎ আমরা মহাত্মা হ্যানিম্যান আমাদের রোগ জীবনী ঔষধ শক্তিটাকে শক্তিকরণের মাধ্যমে একটা অতীন্দ্রিয় অবস্থায় উন্নীত করেছেন, যার মধ্যে কোনো কণার অস্তিত্ব নেই। সেটাকে আমরা টেনে আবার নিচে কণার স্তরে নামানোর জন্য নানান ফন্দি ফিকির করি। যেমন অনেক জ্ঞানী ডাক্তারও দেখা যায় যে ঔষধ শক্তি কিভাবে কাজ করে, এর ভিতরে ক্ষমতাটা কোত্থেকে আসে, অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করেন যেটা পারমাণবিক শক্তি, যেমন ইলেকট্রন প্রোটনের শক্তি। এই হোমিওপ্যাথিক ঔষধের শক্তিটাও সেরকম কিছু। নিশ্চয়ই ভুল বলেন। আবার অনেকে বলেন, যারা মূলত কেমিস্ট্রি শাস্ত্রে বেশি লেখাপড়া করেছেন, তেনারা বলার চেষ্টা করেন যে অ্যাভোগাড্রো প্রকল্প বা অন্যান্য যে দ্রবণ ঔষধ, বিভিন্ন বস্তু দ্রবণ করলে তার মধ্যে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের সৃষ্টি হয়। সেই আয়ন অতি ক্ষুদ্র হলেও তার মধ্যে শক্তি থাকে এবং দুই শক্তির মিলনের ফলে বিদ্যুৎ উৎপাদন হয়। এভাবেও তারা অ্যাভোগাড্রো প্রকল্প দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেন যে আমাদের হোমিওপ্যাথিক ঔষধি শক্তিটা হচ্ছে বিজ্ঞানসম্মত। আবার অনেকে চেষ্টা করেন, ব্যাখ্যা করার চেষ্টা করেন যে এক সময় বলা হয়তো যে পদার্থের সূক্ষ্ম কণা হচ্ছে পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার পরবর্তীতে মানে এগুলো আর ভাঙানো যায় না। পরবর্তীতে আবার বিজ্ঞানীরা আরো কিছু আবিষ্কার করলো যে না, এগুলোর ভিতরেও আরো আভ্যন্তরীণ অতি সূক্ষ্ম কণা, যেটাকে কেউ কেউ বলতে চান ন্যানো পার্টিকেল, অতিশয় সূক্ষ্ম কণা, সেগুলোর দিয়ে আমাদের হোমিওপ্যাথি ঔষধের ক্রিয়াটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন এবং দাবি করেন যে আমাদের হোমিওপ্যাথি এভাবে বিজ্ঞানসম্মত। মহাত্মা হ্যানিম্যান যেটা দাবি করেন নাই, সেটা আমরা দাবি করি কেন? বিজ্ঞানের সঙ্গে আমাদের হোমিওপ্যাথির প্রত্যেকটা বিষয় মিলানোর প্রয়োজনটা কি,
আমি বুঝি না। আমি বলি যে মহাত্মা হ্যানিম্যান অর্গানন বিভিন্ন অনুচ্ছেদে এবং দ্বিতীয় সংস্করণের ভূমিকায় বলছেন যে অভিজ্ঞতা থেকে সত্যতা প্রমাণ করতে হবে, তত্ত্ব কথা দিয়ে নয়। যে উদ্ভাবন বা যে তত্ত্বের প্রকৃতিতে সত্যতা মেলে না, অভিজ্ঞতায় সত্যতা মেলে না, সেটা বিশুদ্ধ বিজ্ঞান নয়। কাজেই প্রচলিত চিকিৎসা বিজ্ঞান এবং প্রচলিত শক্তি বিজ্ঞান, যেখানে বিভিন্ন মতবাদের উপর প্রতিষ্ঠিত আছে এবং প্রায়োগিকভাবে প্র্যাকটিক্যালি যার সত্যতা কল্পনামূলক, সেটার সঙ্গে আমাদের হোমিওপ্যাথিক ঔষধের আভ্যন্তরীণ বিষয়গুলা মিলাইয়া বিজ্ঞান দাবি করতে হবে কেন? বরঞ্চ আমি সেই সমস্ত হোমিওপ্যাথকে সেলুট জানাই যারা বলেন যে বিজ্ঞানে বরঞ্চ পিছিয়ে আছে। মহাত্মা হ্যানিম্যান যে হোমিওপ্যাথিক ঔষধের যে আভ্যন্তরীণ শক্তি উদ্ভাবন করেছেন, সেই পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা প্রচলিত বিজ্ঞানের এখনো হয়নি। তাহলে প্রচলিত বিজ্ঞান পড়ে আছে কণার মধ্যে, আর আমরা আছি শক্তির মধ্যে। আবার অনেকে চেষ্টা করেন যে হোমিওপ্যাথিক ঔষধ একটা শক্তি। কি শক্তি? আলোক শক্তি, চৌম্বক শক্তি, অন্যান্য প্রকৃতিতে বিজ্ঞান যে সমস্ত শক্তির ধারণা দেয় সেই সমস্ত শক্তি? নিশ্চয় নয়। হোমিওপ্যাথিক ঔষধের অতীন্দ্রিয়করণের পোটেন্টাইজেশনের ফলে যে শক্তি উৎপাদন হয়, মহাত্মা হ্যানিম্যান বলছে যেটা একটা অদ্ভুত অসাধারণ একটা শক্তি। এটা যান্ত্রিক কোনো শক্তির সঙ্গে উনি তুলনা করেননি। উনি বলছেন অদ্ভুত এবং অসাধারণ, এবং এটা যেহেতু বিভিন্ন ব্যাধি নিরাময়ের ক্ষেত্রে এটা কাজ করে, কাজে এটা মহান সৃষ্টিকর্তার পীড়িত মানুষের উপর একটা আশীর্বাদ। তাহলে আমরা হোমিওপ্যাথির অতীন্দ্রিয়তাবাদ অর্থাৎ কণা মুক্ত চিন্তা করব। এটাকে ডাইলুশনও বলবো না। যেমন অনেকেই এখনো দেখি বা বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধের গায়ে ডাইলুশন লেখেন। মহাত্মা হ্যানিম্যান 1834 সালেই ক্রনিক ডিজিজ গ্রন্থের মুখবন্ধে একটা আর্টিকেল লিখেছেন। সেখানে উনি অনুরোধ করেছেন যে হোমিওপ্যাথিকে তোমরা আর ডাইলুশন বলো না, তরলীকরণ বলো না। তার কারণ এটা তরলীকরণ করলে ঔষধি গুণাবলীর সৃষ্টি হয় না। ঔষধ একটা যদি আমরা রঙিন ভেষজকে বা ভেষজ তরল পদার্থকে ক্রমান্বয়ে যদি তরলীকরণ করতে থাকি, ডাইলুট করতে থাকি, তাহলে কি হবে? সেটা ধীরে ধীরে তার অস্তিত্ব হারাবে, তার বর্ণ হারাবে, তার গন্ধ হারাবে, কিন্তু কোনো শক্তি সৃষ্টি হবে না। মহাত্মা হ্যানিম্যান বলছেন যে তরলীকরণের পাশাপাশি, সূক্ষ্মকরণের পাশাপাশি এটাকে যখন ঘর্ষণ দেওয়া হয় বা ঝাঁকি দেওয়া হয়, তখন এই সূক্ষ্ম কণার ভেষজ সূক্ষ্ম কণার কোষ মুক্ত হয়ে, আবরণ মুক্ত হয়ে অদ্ভুত অসাধারণ একটা ঔষধি বৈশিষ্ট্য তৈরি হয়। তাহলে এটা কণা নিরপেক্ষ। আমরা জানি যে মহাত্মা হ্যানিম্যান প্রথমত শততমিক পোটেন্সির জনক, শেষত চূড়ান্তভাবে উনি 50 সহস্রতমিক পদ্ধতির জনক। যদি আমরা শুধু ডাইলুশন বা পাতলাকরণ যদি মানি,
এখন যে সমস্ত পোটেন্সি গুলা লেখা হয়, শততমিক 1, 2, 3 যদি আমরা ধরি, প্রথম পোটেন্সি কিভাবে তৈরি হয়? যদি তরল ভেষজ কণা ধরি, 1 ফোঁটা তরল প্লাস 1 ফোঁটা আদত আরএস স্পিরিট, 1 ফোঁটা তরল ওষুধ, তরল ভেষজ, 1 ফোঁটা স্পিরিট একখানে করার পর 98 ফোঁটা, পরবর্তীতে 98 ফোঁটা স্পিরিটের সঙ্গে মিশ্রিত করে 100 ঝাঁকি দিলে হয় প্রথম শক্তি। পরবর্তী ক্রমগুলোতে বলা হয়েছে যে প্রথম ক্রমের 1 ফোঁটা আর 99 ফোঁটা নিতে হবে স্পিরিট। এভাবে দেখা যায় যে ওষুধের প্রথম ক্রম 100 ভাগের, প্রথম ক্রমে ঔষধি ভাগ থাকে 100 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি 10⁻², প্রথম ক্রম হচ্ছে 10⁻², তাহলে দ্বিতীয় ক্রম কত হবে? 10⁻² এইভাবে দেখা যায় যে 30 শক্তির শততমিক পোটেন্সির ভগ্নাংশ কত হয়? 10⁻60, অর্থাৎ একটা ফোঁটার যদি ভগ্নাংশ ধরি তাহলে নিচে 1-এর পিঠে 60টি শূন্য দিলে যে ভগ্নাংশ তৈরি হয় সেটা হচ্ছে এটা 30 শক্তির কণাতে ঔষধি গাণিতিক ভাবে হিসাবে থাকার কথা। এটা প্রচলিত পদার্থবিজ্ঞানের কোনো মাপযন্ত্র, এমন একটা মাপযন্ত্র নেই যেটাতে এটার ভিতর থেকে ঔষধি বস্তুকে বের করা যায়। অর্থাৎ 1-এর পিঠে 6টা শূন্য দিলে হয় মিলিয়ন, 1-এর পিঠে 12টা শূন্য দিলে হয় ট্রিলিয়ন। তাহলে 30 শক্তির ঔষধে 1 ফোঁটার 6-এর পিঠে 1-এর পিঠে 60টে শূন্য দিয়ে ভাগ করলে যা হয় সেটা, অর্থাৎ শততমিক পোটেন্সি ধরলেও শততমিক পোটেন্সি 3-এর পরে আর ঔষধি বস্তু খুঁজে পাওয়ার কথা নয়। তাহলে আমরা বিভিন্ন ন্যানো পার্টিকেল, ক্ষুদ্র কণা ইত্যাদি তত্ত্ব দিয়ে হোমিওপ্যাথিকে প্রচলিত অনুমানমূলক বিজ্ঞানের সঙ্গে মেলানোর অযথা চেষ্টার প্রয়োজন নেই। হোমিওপ্যাথি তার অবিজ্ঞান প্রকৃতি সত্যতা হইতেই তার বিশুদ্ধতা প্রমাণ করে যাবে এবং বিশ্ব মানবতার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং হতেই থাকবে। এবার বলি আর একটা বিষয়, বলেই ফেলি, সেটা হচ্ছে মহাত্মা হ্যানিম্যান শততমিক পোটেন্সি আমরা তৈরি করি 100 ঝাঁকি দিয়ে। প্রতিক্রমে 100 ঝাঁকি দিয়ে। আর এটা সেবনকালে পঞ্চম সংস্করণে মহাত্মা হ্যানিম্যান এটা প্রস্তাব করেছিলেন যে 2 ঝাঁকি দিয়ে তরল আকারে, দ্রবীভূত আকারে সেবন করানোর জন্য। কিন্তু পরবর্তীতে মহাত্মা হ্যানিম্যান আর একটা আর্টিকেল লিখে এই 2 ঝাঁকি দিয়ে সেবনের নিয়মটা প্রত্যাহার করে আবার 10 ঝাঁকিতে সেবনের নিয়ম প্রচলন করেন, যেটা পরবর্তীতে
অর্গানন 6ষ্ঠ সংস্করণে এলএম পোটেন্সির ব্যাপারেও আমরা সাধারণত 10 ঝাঁকি দিয়ে সেবন রীতি প্রচলিত রেখেছি। তাহলে আমরা পেলাম হোমিওপ্যাথির তৃতীয় স্তম্ভ, দর্শনের তৃতীয় স্তম্ভ অতীন্দ্রিয়তাবাদ। এই অতীন্দ্রিয়তাবাদ হচ্ছে 3টি বিষয়ের উপর: জীবনী শক্তি অতীন্দ্রিয়, রোগ শক্তি অতীন্দ্রিয় এবং ভেষজ শক্তি সেটাও অতীন্দ্রিয়। অর্থাৎ ওটাকে ডাইলুশন বলা যাবে না, ওটাকে পোটেন্সি বলতে হবে, বা যেটা ডাইনামাইজড বা শক্তি হোমিওপ্যাথিক নিয়মে যেটা তৈরি করা হয়। তাহলে হোমিওপ্যাথি এই যে তৃতীয় দর্শন, এটা প্রসার করতে হবে, এটার উপরেই আমাদের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ধন্যবাদ স্যার। প্রসার লাভ করবে। ধন্যবাদ স্যার। অনেকের ধৈর্যচ্যুতি ঘটার আগেই আমরা শেষ করি। আমার আলোচনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তো এখানে উপস্থিত অনেক গুণী হোমিওপ্যাথ আছেন, তো তেনারা যদি কিছু সংশোধনী বা আলোচনা বা কথা বলতে চান তো আমি খুশি হব আর কি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার, আপনি আজকে যেভাবে প্রাঞ্চল একদম আলোচনা করেছেন আমাদের সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন। একটা কথা আছে, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট্ট ছোট্ট দুঃখ গাথা, নাহি বর্ণনা ছটা, ঘটনার ঘন ঘটা, শুরু হইতে না হলো শেষ। এইটা আমাদের ছোট গল্পের একটা সংজ্ঞা। আমরা এখানে আজকে শেষ করতেছি না, এটা একটা আকর্ষণ নিয়েই আমরা শেষ করছি। এটা ছোট গল্পের মতো। আমাদের যে ব্যাখ্যা আপনি স্যার শুরু করেছেন অতীন্দ্রিয়তাবাদ, যেটা বিজ্ঞান এবং দর্শন, এবং দর্শনের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ দর্শন সেটা হলো ভাববাদ। আমরা বস্তুবাদ থেকে এখানে 6 নম্বর সূত্রে বলা হয়েছে যে আমরা এই যে দর্শনের উপর নির্ভরশীল, যেটা মহাত্মা হ্যানিম্যানীয় দর্শন, সেই দর্শনে বলা আছে যে অতীন্দ্রিয়তাবাদের মধ্যেও, দর্শনের মধ্যেও যে বিভাজন রয়েছে বস্তুবাদী এবং ভাববাদী। এই বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে এই বিশ্বজগতের সকল জ্ঞানকে যেভাবে ব্যাখ্যা করা হয়, সেখান থেকে বেরিয়ে এসে বস্তুবাদীর বাইরে এসে ভাববাদীর মধ্যে আমাদের এই যিনি গুরু মহাত্মা হ্যানিম্যান সেটার সমর্থক ছিলেন। এই কথাগুলো নিয়ে আগামী দিনগুলোতে এই দর্শনের ব্যাখ্যাগুলো আর সুন্দরভাবে আমরা করব। আজকে আকর্ষণ রেখে যাচ্ছি স্যার, আপনি যেভাবে স্ট্যাটিস্টিক দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন দর্শন হিসাবে, আমাদের এই হোমিওপ্যাথিক জ্ঞান অন্যান্য জ্ঞানের চেয়ে যে শ্রেষ্ঠত্ব, তা স্যার আপনি সঠিকভাবে আমাদের সম্মুখে প্রস্তাব এবং উপস্থাপনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই জন্য স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং পরবর্তী দিনগুলোতে এইভাবে সাজাবো আমরা যে অতীন্দ্রিয়তাবাদের মধ্যে যে বিষয়গুলো আনছেন, যে বিষয়গুলো ব্যাখ্যা করা 3টা বিষয় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আপনি ধারাবাহিকভাবে আলোচনা করবেন। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের প্রথম আমাদের উপস্থাপিকা হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের কামরুন নাহার মুন। তিনি যদি যথাযথ অনুপাতে যদি নিঃসরণ ঘটে তাহলে শরীরের সেই সমস্ত ক্রিয়াকাণ্ডগুলা সুস্থ অবস্থায় বা সুসামঞ্জস্য ভাবে ঘটে। যদি গ্ল্যান্ডগুলার সেক্রিশন, কোন গ্ল্যান্ডের সেক্রিশন যদি অনুপাত বা ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, কোনোটার বেশি সেক্রিশন হয় বা কোনোটা যদি কম সেক্রিশন হয়, তাহলে কি হয়? শরীরের ভারসাম্য নষ্ট হয় এবং শরীরের বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়। তাহলে আমাদের এই যে জীবনী শক্তি, সেটা এই যে শরীরের বিভিন্ন গ্ল্যান্ড, বিভিন্ন কোষ কলা, বিভিন্ন রকম সহস্র প্রকার শরীরের মধ্যে বিভিন্ন উপাদান যে আছে, সেগুলাকে তাহলে নিয়ন্ত্রণ করে কে? সবগুলোর মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য নিয়ন্ত্রণ করে কে? যখন একটা ছোটখাটো কাজও যদি আমরা কিছু লেবারকে দেই, তাহলে সেখানে একজন লেবার সর্দার নিয়োগ করা হয়। কেন করা হয়? যে লেবার সর্দার ওই লেবারদের মধ্যে কার কোনটা কাজ সে ডিস্ট্রিবিউশন করবে, তাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করবে। আমাদের জীবনী শক্তি হচ্ছে এমন একটা শক্তি যে
শরীরের সমস্ত প্রকার ক্রিয়াকাণ্ড প্রত্যেকটার মধ্যে ভারসাম্য নিয়ে আসবে। এই জন্য মহাত্মা হ্যানিম্যান শুধু এটাকে ভাইটাল ফোর্স বলেন নাই, এটাকে বলছেন সত্তা, হ্যাঁ, লাইফ প্রিন্সিপাল, ভাইটাল ফোর্স অফ দ্য লাইফ প্রিন্সিপাল বা লাইফ প্রিন্সিপাল অফ দ্য ভাইটাল ফোর্স অফ দ্য লাইফ প্রিন্সিপাল, ও কখনো লাইফ প্রিন্সিপাল বলেছেন। সেজন্যই আমি মনে হয় ডাক্তার রানার প্রশ্ন দেওয়ার জবাব কিছুটা হলেও দিতে পেরেছি। ধন্যবাদ স্যার প্রশ্নকর্তাকে, এবং স্যার যথেষ্ট সুন্দরভাবে বলেছেন। আর এই জীবনী শক্তি নিয়ে যে পার্থক্যটা সংক্ষিপ্ত আকারে যতটুকু স্যার ব্যাখ্যা করেছেন, এর বাইরে ব্যাখ্যা করার খুব একটা অবকাশ নেই। তো আলোচনার আজকের এখানে আমরা শেষ করতে যাচ্ছি, কারণ আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে যাচ্ছি যেটা